আচ্ছা, আমাকে একটু বলেন যে বোর্ড ক্লিয়ার কিনা এন্ড আমার কথা ক্লিয়ার কিনা, এই দুইটা জিনিস একটু ইনশিওর করেন, দেন আমরা ক্লাস শুরু করবো। আজকে ছোট্ট একটু ক্লাস হবে, একটু ক্লাস হবে, কারণ ভূগোল কোশ্চেন অ্যানালাইসিস একদমই সহজ জিনিস। সো আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আজকে ছেড়ে দেব। চলেন আমরা এখন ভূগোল টানা মুখস্থ পাঠ বলছি, কোশ্চেন অ্যানালাইসিসটা করি। আমাদের প্রথম অধ্যায় হচ্ছে বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান। বিডি লিখলাম, বিডি ও অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে ভূগোলের মোটামুটি ভাবে একটা কোর জায়গা, যেখান থেকে নট অনলি বিসিএস বাট অলসো প্রাইমারি, এনটিআরসিএ এগুলা প্রশ্ন হয়ে থাকে। হ্যাঁ, এই জন্য এই জায়গাটা একদম ভূগোলের হচ্ছে ক্রাশ কোর্সে ছিলাম। আচ্ছা, এই জন্য ভূগোলের এই জায়গাটা হচ্ছে অবশ্যই এবং অবশ্যই আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন, কারণ এখান থেকে আমাদের বিসিএস এর পাশাপাশি অন্য চাকরিগুলোতে ভূগোল থেকে সাধারণত যে কোশ্চেনগুলো হয় এই পার্টটা থেকেই হয়। ওকে, এখানকার মধ্যে একটা মাত্র 3 স্টার টপিক আছে, সেটা হচ্ছে আয়তন ও সীমানা। আয়তন ও সীমানা। এই আয়তন ও সীমানার মধ্যে কি পড়ে? আয়তন ও সীমানার মধ্যে পড়ে বাংলাদেশের আয়তন বর্গ কিলোমিটার বর্গ মাইলে, তারপরে হচ্ছে বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য, অর্থাৎ টোটাল সীমানাটার পরিসীমা কত বাংলাদেশের, এটা মাঝে মাঝে মধ্যে আসে। তারপরে ভারতের সাথে কতটুকু আছে, মিয়ানমারের সাথে কতটুকু আছে, তারপরে আমাদের উপকূল বা সমুদ্র উপকূল কতটুকু আছে, এগুলা হচ্ছে প্রশ্নের মধ্যে আসে। হ্যাঁ, এই জায়গাগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে, এবং এই জায়গাগুলোর পাশাপাশি আমাদের অবশ্যই এবং অবশ্যই মানচিত্রটা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে, যে অ্যাটলিস্ট বাংলাদেশের উত্তরে কি, দক্ষিণে কি, ওকে, তারপরে হচ্ছে পূর্বে কি, পশ্চিমে কি, তারপরে পাশাপাশি হচ্ছে আমাদের যে রয়েছে বর্ডারের কাছে দিয়ে বা সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু মাঝে মাঝেই প্রশ্ন আসে। এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন এসছে, যদি কততম বিসিএস এ জিজ্ঞেস করেন তাহলে 45তমতে 2টা আসছে, 43তমতে আসছে, 38তমতে আসছে, তারপরে 36 এবং 35-এ 2টা, 36 এবং 35তমতে 2টা প্রশ্ন আসছে আমাদের এই যে আয়তন ও সীমানার জায়গাটা থেকে। এরপরে যে জায়গাগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন তেমন বেশি আসে নাই, যেমন হচ্ছে বিডি লিখলাম, বিডি এর বাংলাদেশের আর কি ভৌগোলিক অবস্থান, অর্থাৎ কত ডিগ্রি অক্ষাংশ, কত ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থিত, এই জায়গাটুকু ভৌগোলিক অবস্থান। এই হুবাহু এই জায়গাটার থেকেই হচ্ছে প্রশ্ন আসছে 2টা বিসিএস এ, একটা হচ্ছে 36 আর একটা হচ্ছে 20তম বিসিএস এ। ওকে, এরপরে হচ্ছে মানচিত্রে বাংলাদেশের বিভিন্ন স্থান, মানচিত্রে বিডি এর বিভিন্ন স্থান, এই জায়গাটার মধ্যে আসলে কি আছে? এই জায়গাটার মধ্যে আছে বাংলাদেশের সর্ব উত্তরের অংশ কোনটি, দেশ কোনটি, সরি, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি অথবা উপজেলা কোনটি অথবা ইউনিয়ন কোনটি বা স্থানের নাম, বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কোনটি অথবা উপজেলা কোনটি অথবা ইউনিয়ন কোনটি, বাংলাদেশের সর্বপূর্বে জেলা কোনটি বা হচ্ছে উপজেলা বা ইউনিয়ন, সেম ওয়েতে পশ্চিমের কোনটি। ওকে, এই জায়গাগুলো আসে। দেন আসে কৌণিক অবস্থান, অর্থাৎ যদি হচ্ছে কোনো কারণে এটা আমাদের দেশের মানচিত্র হয়, মানচিত্রটার খুবই মায়ের বাপ অবস্থা করে ফেলছি মনে হয় আমি, যাই হোক, এই যে কৌণিক অবস্থান, অর্থাৎ এই কর্নারে কোন জায়গায়, এই কর্নারে কোন জায়গায়, এই কর্নারে কোন জায়গায় এবং এই কর্নারে কোন জায়গায়, এই 4টা জায়গা আমাদের কিন্তু সব সময় লাগে। এই জায়গাটা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়, এই জন্য কৌণিক স্থান, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলা, তারপরে হচ্ছে বাংলাদেশের বর্ডারের মধ্যে বা সীমান্তবর্তী জেলা কতগুলা, কোন জেলার সাথে ইন্ডিয়ার কোনো সংযোগ নেই, কোন জেলার সাথে মিয়ানমারের কোনো সংযোগ নেই, কোন জেলার সাথে ইন্ডিয়া বা মিয়ানমার কোনোটারই কোনো সংযোগ নেই, এই জায়গাগুলো, এগুলো আসলে মুখস্থ টপিক, কিন্তু ম্যাপ দেখে যদি আপনারা এইটুকু জায়গা আয়ত্তে আনতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ফ্রুটফুল হবে সেটা। এই জন্য আপনারা যখন এই অধ্যায়টা পড়বেন বাংলাদেশের অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, অবশ্যই এবং অবশ্যই আপনারা ম্যাপটা সাথে রাখবেন। ওকে, আর ম্যাপ হচ্ছে সাধারণত কনফিডেন্সের ম্যাপটাই ভালো, আর হচ্ছে আলাউসে ইদানিং মনে হয় একটা ম্যাপ বের করছে, আমি সঠিক দেখি নাই ম্যাপটা, তবে ভালো শুনেছি। তবে আপনারা কনফিডেন্সের ম্যাপটা যদি পান তাহলে কনফিডেন্সের ম্যাপটা নিয়ে নেবেন, বা ভূগোল পড়ার সময় অবশ্যই এবং অবশ্যই ম্যাপ রাখতে হবে। শুভ্র ভাই আমাকে সান্ত্বনা দিচ্ছে, বা ম্যাপটা জোশ ছিল। যাই হোক, একেবারে খারাপও হয় নাই কিন্তু।
তো এই হচ্ছে। ও আরেকটা কথা, আপনারা কিন্তু এখন থেকে ম্যাপ আর্ট করা শিখবেন। ম্যাপটা যত শর্টকাটে শিখতে পারেন, কারণ বাংলাদেশ অ্যাফেয়ার্সে যখন আপনি রিটেন এক্সাম দিবেন, রিটেন এক্সামে কিন্তু ম্যাপ আর্ট করা বাধ্যতামূলক। আপনাদের যে কোনো কিছু যদি ভৌগোলিক রিলেটেড আসে অথবা হচ্ছে বাংলাদেশের ভূ রাজনীতিও যদি আসে, অ্যাটলিস্ট বাংলাদেশ আর্ট করে এইভাবে করে, এই যে এইভাবে করে অ্যাটলিস্ট দেখাতে হবে যে এটা পুরাটাই হচ্ছে ইন্ডিয়া, এইটুক জায়গা হচ্ছে মিয়ানমার এবং এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, এইভাবে করে কিন্তু দেখাতে হবে। হ্যাঁ, সো আপনারা যত তাড়াতাড়ি পারে একদম আর্ট করে বাংলাদেশ অ্যাফেয়ার্স লিখতে লিখতে হাতের রগ কিন্তু নীল হয়ে যাবে ইয়ার সময়, রিটেনের সময়। সো আপনারা যত শর্টকাটে, আমি মোটামুটি তাড়াতাড়ি আর্ট করতে পারি এবং ম্যাপটা একদম খুব যে অজার টাইপসের হয় তাও না। এই যে দেখেন বাংলাদেশের ম্যাপ, দেখেন খুব বেশি কিন্তু সময় লাগেনি এবং ম্যাপটা মোটামুটি জাতের হয়েছে, বোঝা যাচ্ছে যে এটা বাংলাদেশ। আপনারা চেষ্টা করবেন 10 সেকেন্ডের মধ্যে ম্যাপ আর্ট করা শেখার, তাহলে আপনারা অনেক প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড অ্যান্সার করতে পারবেন। চিত্র, ম্যাপ, ওই যে চার্ট গ্রাফ বলে না যে রিটেন পরীক্ষার মধ্যে প্রচুর চার্ট গ্রাফ ইউজ করতে হয়, ডেটা ইউজ করতে হয়, আসলে এই জিনিসগুলা মিথ। এত বেশি ডেটা বা ইয়ার রিটেনের মধ্যে ইউজ করতে হয় না। আমি নিজে হয়তো বা ক্যাডার না, আমি রিটেন পরীক্ষা 3টা দিয়েছি পরপর, কিন্তু আমি অ্যাটলিস্ট ক্যাডার বড় ভাইদের কাছ থেকে যাদের কাছে শুনেছি তারা খুব লিমিটেড ইয়া মুখস্থ করতো, ডেটা এবং চ্যাট মুখস্থ করতো। আপনি মুখস্থ করতে যাবেন, দেখবেন এগুলো আসলে মনে থাকে না ওইভাবে করে। সো আপনারা বিগত সালের, আমি যেটা করেছিলাম যে 5 বছরের বিগত, আমি যেহেতু হচ্ছে 23 সালের দিকে দিয়েছিলাম, 19 থেকে শুরু করে 19, 20, 21, 22, 23, এই 5 বছরের আমি কয়েকটা জিনিস ঠাডা মুখস্থ করার চেষ্টা করেছিলাম। একটা হচ্ছে জিডিপি, একটা হচ্ছে গড় আয়, একটা হচ্ছে জন্ম মৃত্যুহার, তারপরে হচ্ছে আপনার আমদানি রপ্তানি, জিডিপি, গড় আয়, জন্ম মৃত্যু হার, আমদানি রপ্তানি, গড় আয়ু, এই 5টা জিনিস যদি আপনি একটু কষ্ট করে একবার মুখস্থ করতে পারেন বিগত 5 বছরের, এরপর থেকে পরীক্ষার সাল পরিবর্তন হবে, আপনি 1 বছরের এক্সট্রা মুখস্থ করে নেবেন। এই জিনিসগুলাই অনেক জায়গার মধ্যে ইউজ করা যায়। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে প্রশ্ন আসলে, জনসংখ্যা থেকে প্রশ্ন আসলে, ভূ রাজনীতি থেকে প্রশ্ন আসলে, বাংলাদেশের অর্থনীতি থেকে প্রশ্ন আসলে, সার্বিক দিক থেকে কিন্তু এই জিনিসগুলা দেয়া যায় এবং এক একবার আপনি এক এক আকারে দেখাবেন। কোনোবার এরকম চার্ট আকারে দেখাবেন যে 2019 সালে এরকম অবস্থা ছিল, 20 সালে এরকম অবস্থা ছিল, বা করোনার কারণে 2021 সালে গিয়ে একটু কমে গিয়েছে, তারপরে মানে স্বাভাবিক পরিস্থিতি হতে হতে আবার 24 সালে এসে আরেকটু বেড়েছে আমদানির পরিমাণ বা রপ্তানির পরিমাণ। এরপরে হচ্ছে আপনি গোল আকারে দেবেন এইভাবে করে। পরে কোনোবার হচ্ছে আপনার কোনো কারণে হচ্ছে পার ক্যাপিটা ইনকাম বা হচ্ছে জিডিপির পরিমাণ আসলো, জিডিপির পরিমাণ হয়তো বা 2021 সালটা এইভাবে দেখালেন, 2022 সালটা একটু বেশি এইভাবে দেখালেন, তারপরে 23 সালে আরো বেশি এইভাবে দেখালেন। এগুলাই হচ্ছে গ্রাফ চার্ট। আপনার ইনফরমেশনটা মুখস্থ থাকবে এতটুকু জিনিস, কিন্তু আলটিমেটলি আপনি দেখাবেন হচ্ছে এই আকারে, যাতে করে চার্ট এবং গ্রাফটা অন্যরকম মনে হয় এবং সাথে সাথে আপনার যদি মানচিত্রটা খুব শর্ট টাইমের মধ্যে আর্ট করার মানে একবার এক্সপেরিয়েন্স হয়ে যায় বা হচ্ছে অভ্যাস হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ভূ প্রকৃতি থেকে শুরু করে বাংলাদেশের যে অবস্থানগুলো রয়েছে, ভূগোলের যে প্রশ্ন টাইপসের রয়েছে, সবগুলো কিন্তু আপনি সুন্দর করে অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ ভাইয়া, এখন থেকে মিনিমাম কত আওয়ার পড়াশোনা করলে পসিবল? একটা কথা মাথায় রাখবেন, প্রিপারেশনের সময় যারা 10 থেকে 12 ঘন্টা প্লাস পড়াশোনা করবেন তাদের ইনশাআল্লাহ বিসিএস হবে। যারা 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করবে তাদের প্রাইমারি চাকরি হবে। যারা 5 ঘন্টার নিচে পড়াশোনা করবে তাদের পিয়ন চাকরি হবে শিওর। পিয়ন বলতে এই যে কম্পিউটার, তারপর 16 গ্রেড প্লাস যে চাকরিগুলো আছে তাদের হবে। যারা এর নিচে পড়াশোনা করবে তাদের চাকরির আশা আল্লাহর রহমতে বাদ দিতে হবে। এটা একদম সোজা কথা। আপনি 10 থেকে 12 ঘন্টা প্লাস পড়াশোনা করবেন, ইনশাআল্লাহ বিসিএস হবে। 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করবেন, প্রাইমারি চাকরি হবে। 5 ঘন্টা নিচে পড়াশোনা করবেন, আপনার পিয়ন অথবা 16 গ্রেডের কোনো একটা চাকরি হবে। তার নিচে পড়াশোনা করবেন যদি 1 থেকে 2 ঘন্টা রেগুলার যদি মাত্র পড়াশোনা করেন, তাহলে আপনার কোনো চাকরি হবে না। এই সময়টা বেকার ওয়েস্ট করা। সো আপনারা যারা এখন প্রিপারেশন নিচ্ছেন বিসিএস এমনিতেই আসলে সাধারণত যদি কেউ 8 ঘন্টা প্লাস শার্প পড়াশোনা করে, পড়াশোনার মতো পড়াশোনা, কোয়ালিটি পড়াশোনা যেটাকে বলে, কোয়ালিটি টাইম স্পেন্ড করে, তাহলে অবশ্যই তার বিসিএস প্রিলিমিনারিতে একটা ভালো রেজাল্ট হবে। কখন? যখন 1 বছর সময় থাকবে। 1 বছর প্রতিদিন যদি 8 ঘন্টা প্লাস পড়াশোনা করে কেউ, অ্যাটলিস্ট 8 ঘন্টার মতো পড়াশোনা করতে পারে, তাহলে ইনশাআল্লাহ তার বিসিএস হবে। কিন্তু এখন সময় আছে আমাদের 4 মাসের মতো। এই 4 মাসে আসলে 8 ঘন্টাই হবে না। এই 4 মাসে অ্যাটলিস্ট আমাদেরকে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতেই হবে। এই সময়টা আপনি ব্যয় করলে করবেন, না হলে আপনি যদি মনে হয় যে না আমার এত সময় নেই, আমি 3 থেকে 4 ঘন্টা পড়বো, পড়ারই দরকার নেই। কারণ ওই 3-4 ঘন্টা আপনি আড্ডা দেন, বন্ধুদের সাথে বের হন, আপনার না হবে হচ্ছে করা, এই
মানে 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করলে না আসবে আপনার প্রিলিমিনারি, আবার আপনি যে এইদিকে বিয়ের দাওয়াত গুলো মিস হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা গুলো মিস হয়ে যাচ্ছে, এগুলোও আসবে না। প্রিলি পরীক্ষা খারাপ দিয়ে আসার পর বুঝবেন যে কতটা খারাপ লাগে, মনে হয় যে মানে কি দরকার, আমি কি জন্য এত কষ্ট করলাম। কিন্তু আপনি যদি একটু সবকিছু স্যাক্রিফাইস করে এই 4 মাস অ্যাটলিস্ট 10 ঘন্টা প্লাস পড়াশোনা করতে পারেন, তাহলে দেখবেন যে প্রিলিমিনারি দিয়ে আসবেন। এবং প্রথম প্রিলিমিনারি কোয়ালিফাই করার যে কি মজা, এটা আমি যখন 43তম মানে কোয়ালিফাই করেছিলাম তখনই বুঝেছিলাম যে মনে হয় 43 প্রিলি পাস করার পরে আমার মনে হয়েছিল যে আমি মানে ক্যাডার হয়ে গেছি, এরকম ব্যাপারটা মানে খুব ভালো ফিল হয়, মানে খুবই ভালো ফিল হয়। এবং এটা যখন স্ট্যাটাস দেবেন আলহামদুলিল্লাহ প্রিলিমিনারি কোয়ালিফাইড 47 বিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাইড, প্রথম আপনার কোয়ালিফিকেশন দেখে ওইটার কোয়ালিফাইড স্ট্যাটাসটা দেখে দেখবেন যে 1000 লাইক হয়ে গেছে, 400-500 কমেন্ট চলে আসছে, মানে ভালো লাগে আর কি ব্যাপারগুলো। যদিও প্রিলি আলটিমেট রেজাল্ট না, কিন্তু তারপরে আপনি একটা প্রাইমারি, আমাদের ব্রেন তো আসলে ডোপামিনের উপর ডিপেন্ড করে কাজ করে, যখনই হচ্ছে কোনো একটা আনন্দ অনুভূতি পায় সেই কাজটা করার প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। কিন্তু অনেকদিন যাবত এক কাজ করছেন আপনি, কোনো রকম রেজাল্ট আসছে না, দেখবেন ওই কাজটার প্রতি আস্তে আস্তে আগ্রহ নষ্ট হয়ে যায়। মানে যারা একবার প্রিলিমিনারি কোয়ালিফাই করে তারা দেখবেন বারবার প্রিলিমিনারি কোয়ালিফাই করে, কেন জানেন? জাস্ট কনফিডেন্সের জন্য। মানে কনফিডেন্ট লেভেল এমন হয়ে যায় যে জাস্ট পরীক্ষায় চিল মোডে যায়, গিয়ে পরীক্ষা দিয়ে চলে আসে। মানে পরীক্ষার আগে দিয়ে প্রেশার সবারই কাজ করে, যে কালকে 180 পেয়েও পরীক্ষায় পাস করবে প্রিলিমিনারি তারও টেনশন কাজ করে, কিন্তু এরকম না একদম বমি চলে আসতেছে, খুব বেশি টেনশন হচ্ছে, এরকম হয় না, বুঝছেন? কিন্তু আপনার যদি এখন থেকে অ্যাটলিস্ট মানে 10 ঘন্টা প্লাস পড়াশোনা করেন, তাহলে পড়াশোনাগুলো অনেকটা গুছায় যাবে এবং দেখবেন প্রিলিমিনারি কোয়ালিফাই হয়ে যাচ্ছে। তখন আলটিমেটলি পড়াশোনাটা সার্থক মনে হবে যে না, এতদিন আমি কষ্ট করলাম, কষ্টের একটা ফলাফল পেলাম। কিন্তু আপনি এইটা নিচে টাইম দিবেন, আলটিমেটলি আপনার এপাশে না হচ্ছে ওপাশেও হচ্ছে না, কারণ আপনি দেখবেন যে শুধু 2-3 ঘন্টা হয়তো বা পড়ছেন, বাকি সময়টা যখন পড়ছেন না তখন আপনার একটা প্রেশার কাজ করছে, আরে পড়াশোনা করতে পারলাম না আজকে, মানে মনটাই খারাপ লাগবে আপনার। যখন প্রিপারেশন নেয় তখন কিন্তু কোনো কিছু আনন্দ লাগে না। প্রিপারেশনের সময় আপনার একটা বিয়ের অনুষ্ঠান মজা লাগবে না, প্রিপারেশনের সময় আপনার ঈদ মজা লাগবে না, কারণ এই সময়গুলো গিয়ে আপনার মনের মধ্যে একটা অজানা টেনশন সব সময় কাজ করে। এই জন্য এই অজানা টেনশনটা থেকে বেঁচে থাকার জন্য আপনার অ্যাটলিস্ট এই পড়াশোনাটা করতেই হবে। সবকিছু বাদ দিয়ে এই কয়েকদিন শুধুমাত্র প্রিলিমিনারিতে ফোকাস করেন, কারণ প্রিলিমিনারি কোয়ালিফাই করলেই আপনার ফার্দার স্টেপগুলো দেওয়ার সুযোগ হবে, আদারওয়াইজ হবে না। আপনি যদি প্রথম ধাপেই বারবার ধাক্কা খান তাহলে কিন্তু মন মানসিকতাটা নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে এই যে আপু মনে হয় বলছে যে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করার কিছু টিপস দিয়েন ভাই। এখন টিপস বলতে আমি তো আপনাদেরকে পড়াশোনা গুছাই দিচ্ছি, পড়াশোনা করার দায়িত্ব আপনার হয়তো বা মনে হতে পারে যে ভাইয়া কিছু মোটিভেশন দেন। আসলে মোটিভেশন কাজে দেয়, মানে মোটিভেশন শুনলে মনে হয় যে পড়াশোনা করে উল্টাই ফেলবো, কিন্তু মানুষের মোটিভেশনে আপনি কতক্ষণ পড়াশোনা করবেন? আপনার নিজের মোটিভেশন নিজেকে ঠিক রাখতে হবে। অ্যাটলিস্ট আপনি কোনো একটা জিনিসে পরিশ্রম দিলে এই পরিশ্রমটা বৃথা যাবে না ভাই, এটা একদম গ্যারান্টি। কারণ আল্লাহ তো বা সৃষ্টিকর্তা যে ধর্মে আছেন না কেন, সৃষ্টিকর্তা তো আসলে ন্যায় বিচারক। একটা মানুষ 10 থেকে 12 ঘন্টা প্রতিদিন পড়াশোনা করছে, সে যথেষ্ট পরিশ্রম করছে, আর আপনি হচ্ছে 3-4 ঘন্টা পড়াশোনা করে চিন্তা করতেছেন যে আরে ভাগ্যে থাকলে হবে। ভাগ্য অবশ্যই একটা ফ্যাক্ট, কিন্তু ভাগ্য তখনই সহায়তা করবে আপনাকে যখন আপনার পরিশ্রমটা সলিড হবে। আপনি যারা পরিশ্রম করছে অলরেডি তারাই তো ভাই, তাদের মধ্যেই তো অনেকে বাদ যাবে। 10 ঘন্টা প্লাস পড়াশোনা করেও তো অনেকে বাদ যাবে, এর মধ্যেও ভাগ্যের খেলা হবে। কিন্তু আপনি চিন্তা করছেন 3-4 ঘন্টা 5 ঘন্টা পড়াশোনা করে যে আপনি প্রিলিমিনারি কোয়ালিফাই করে যাবেন, এই আশা করা তো আসলে ইনভেন। কারণ একজন সারাদিন লাইব্রেরিতে বা হচ্ছে পড়ার টেবিলে মুখ বুঝে বসে আছে, সবকিছু স্যাক্রিফাইস করে, আল্লাহ তার দিকে তাকায়, আপনার দিকে কেন তাকাবে? তাহলে তো ওই মানুষটার উপর অবিচার করা হবে। সো আল্লাহ তো ন্যায় বিচারক, অবিচারক না। যার কারণে আপনার এইটুকু মাথায় রাখতে হবে যে আপনার পরীক্ষাতে ভালো করতে হবে, আপনার একটা চাকরি পেতে হবে। আর একটা জিনিস, আপনি যদি সৎ থাকেন কোনো একটা বিষয়ে, কোনোভাবে যদি ফাঁকি না দিয়ে ওই জিনিসটা করার ট্রাই করেন, তাহলে দেখবেন এইটা থেকে আপনার আউটপুট আসবেই, যে কোনো ওয়েতে আসবে। আপনি দেখেন, আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি 2020 সাল থেকে প্রিপারেশন শুরু করেছি, অক্টোবরের 30 তারিখ থেকে 20, 21, 22 এই 3টা বছর খুব ভালো পরিশ্রম করেছি। আমি একদম বুকে হাত দিয়ে আল্লাহর রহমতে বলতে পারবো যে আমি যথেষ্ট ভালো পড়াশোনা করেছি 3 বছর। এখন কোনো মানে তার আউটপুট স্বরূপ তো আল্লাহর রহমতে একটা সরকারি চাকরি করছি, বিসিএস এখন পর্যন্ত হয়নি, সেটা ব্যাপার আলাদা, কিন্তু আমি তো প্রাইমারিতে আছি। কিন্তু এইটার পাশাপাশি আপনি দেখেন, এই পরিশ্রমের জন্য আমি আজকে আপনার সামনে কথাটা বলছি, আপনি কথাটা শুনছেন, অন্য কারো কথা তো শুনছেন না আপনি, যারা প্রিলিমিনারি ফেল করেছে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি 3500 প্লাস ভাই বোন প্রিলিমিনারির জন্য পড়িয়েছি। এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট না, শুধু অ্যাচিভমেন্ট না, এটা তো একটা ফিনান্সিয়াল স্টেবিলিটির ব্যাপার। আমার তো প্রাইমারির আর বেতন কয় টাকা, কিন্তু আমার তো আল্লাহর রহমতে এই সাইডটা থেকে ইনকাম। এই যে এরকম বড় একটা বই বের করতে পেরেছি, এটা তো আসলে আমার যদি এই বিষয়টা সম্পর্কে আইডিয়া না থাকতো, এই বইটা তো আমি এত সাজায় গুছায় আসলে বের করতে পারতাম না। তো আলটিমেটলি কোনো না কোনো ভাবে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে এটার প্রতিদান দিচ্ছে, কিন্তু নিজের পরিশ্রমের ব্যাপারে অবশ্যই সৎ থাকতে হবে। আপনি যদি এখন থেকে এই ফাঁকিবাজিটা করেন,
মনে করেন যে আরে পড়লাম তো অনেকক্ষণ, যাই একটু ঘুরে আসি, ঘুরতে গিয়ে 2 ঘন্টা নষ্ট করে ফেললেন। আপনার এখন বাইরে গিয়ে 1 ঘন্টা নষ্ট করে আসলেও যেন আপনার আফসোস কাজ করে যে আল্লাহ কেন আমি নষ্ট করে আসলাম। আপনি টিউশনে যাওয়ার সময়ও অ্যাটলিস্ট মানে নিজের পড়া যদি পারেন নিজে রেকর্ড করে মানে শুনবেন। তারপরে হচ্ছে যদি পারেন একটা চিকন বই, চটি বই টাইপসের নিয়ে যাবেন, দরকার হয় অঙ্কের সূত্রগুলো একটা ইয়ের মধ্যে লিখবেন, কাগজের মধ্যে রাখবেন, বাসে যাওয়ার সময় এগুলো পড়বেন। কোনো কিছু বৃথা যাবে না। আপনি এখন ধ্যান জ্ঞান সবকিছু প্রিলিমিনারি কেন্দ্রিক হবে, কারণ প্রিলির আর বেশি সময় নাই। আপনার 47 প্রিলি কোয়ালিফাই করতে গেলে অবশ্যই এবং অবশ্যই নিজেকে সবসময় মোটিভেটেড রাখতে হবে। একটাই কথা চিন্তা করবেন যে পরীক্ষাটা দিয়ে এসে যেন আমি কয়েকদিন রিল্যাক্সে ঘুমাতে পারি। না হলে আপনার পরীক্ষা খারাপ হলে এই যে এখন রাতগুলো কাটাচ্ছেন না ঘুমায়, তখনও সেম ওয়েতেই আপনাদের রাতগুলো কাটাতে হবে। সো এই কথাটা এখন থেকে মনে রাখবেন। পরীক্ষা দিয়ে আসার পরে আপনার ফিলিংসটা এখন থেকে ফিল করবেন, রিয়েলাইজ করবেন, দেখবেন যে পড়াশোনা করতে ইচ্ছা করছে। না করার আরেকটা কথা হচ্ছে পড়াশোনা, অনেকে বলে যে ভাই 8-10 ঘন্টা কিভাবে পড়বো। ভাই আপনি টার্গেট ফিক্স করে নেন তো, 8-10 ঘন্টা কেন, আপনার মনে হবে দিন কেন 24 ঘন্টা, দিন কেন 48 ঘন্টা না। আপনি যদি সকালবেলা উঠে লিখেন এইভাবে করে যে আজকের তারিখ দেন, যদি সাপোজ কোনো কারণে হচ্ছে আজকে 20 তারিখ, হ্যাঁ 20/2/2025, এইভাবে দিয়ে আপনি সকালবেলা রুটিন করে ফেলেছেন। 1 নম্বরে লিখেছেন বাগধারা 40টা, মানে ওই যে আমি যেভাবে করে বলেছিলাম। তারপরে হচ্ছে সমার্থক শব্দ 20টা, এরকম করে করে তারপরে 3 নাম্বার লিখছেন হচ্ছে ম্যাথ মান নির্ণয়। তারপরে লিখছেন হচ্ছে 4 নাম্বারে লিখছেন হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স 1947 থেকে 71। এরপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আপনি লিখছেন হচ্ছে ভূ রাজনীতি সাপোজ কোনো কারণে অর্ধেক লিখে রাখছেন, এগুলো আপনার হচ্ছে প্ল্যানিং এর মধ্যে পড়ে। এরপরে হচ্ছে আপনি ইংলিশ কোনো কারণে লিখছেন হচ্ছে নাউন প্লাস প্রোনাউন। এইভাবে যদি আপনার খাতার মধ্যে লেখা থাকে, আপনার তো টাইম দেখার সময় নাই। আপনার বাগধারা শেষ হয়েছে, আপনি টিক চিহ্ন দেবেন, সমার্থক শব্দ পড়া শেষ, টিক চিহ্ন দেবেন, ম্যাথ মান নির্ণয় শেষ, টিক চিহ্ন দেবেন। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া ইয়ার পরে বাংলাদেশ অ্যাফেয়ার্স বিকেল থেকে একটু ঘুমাই নিয়ে বিকেল থেকে হয়তো বা পড়ছেন, টিক চিহ্ন দেবেন। তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়তে পড়তে রাতের বেলা দেখা গেছে 11টা বেজে গেছে, কিন্তু আপনার এখনো হচ্ছে নাউন প্রোনাউন পড়া বাকি আছে। তো আপনার যদি টার্গেট ফিক্স করা থাকে এবং টার্গেট যদি বাকি থাকে, তো আপনি ঘন্টা দিয়ে করবেন কি? ঘন্টা তো কোনো মানে কোনো এখানে মেজারমেন্টের মধ্যে আসেই না। আমাদের কয় ঘন্টা পড়তে হবে এগুলো তো পরের কথা। আমি যদি টার্গেট ফিক্স করে পড়ি এইভাবে, তাহলে আমার টার্গেট যতক্ষণ শেষ হয় নাই ততক্ষণের জন্য অবশ্যই এবং অবশ্যই আপনার সারাদিন মাথার মধ্যে থাকবে আমার তো এই জায়গার মধ্যে এখনো টিক চিহ্ন আসে নাই, তাহলে আমার তো পড়তেই থাকতে হবে। এরকম হয়েছে। আমি যখন 43-এর আগের 1 মাস যখন সময় ছিল, আমি চিন্তা করেছিলাম 1 মাসের মধ্যে আমি যেভাবে হোক না কেন 2বার রিভিশন দেবো, একবার ভালো করে দেবো, আরেকবার হচ্ছে কনফিউজিং জিনিসগুলো দেবো। আমি এমন ভাবেই সাজাইছি। আমি হচ্ছে 20 দিনের একটা রুটিন করছি, 20 দিনে কিভাবে শেষ করবো। এখন 20 দিনে কিভাবে সাজাইছি, আমি এই 20 দিনের মধ্যে আমি চিন্তা করছি যে সাপোজ বাংলাদেশ অ্যাফেয়ার্স আমার ডাইজেস্ট থেকে আমি পড়ছি, তো ডাইজেস্টে কোনো কারণে 300 থেকে দেখা গেছে যে 450 পেজ পর্যন্ত এই পেজের মধ্যে আমার বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে। এখন এটাকে আমি 20 দিয়ে ভাগ করছি, 150 পেজকে 150 পেজ, তো এটাকে 20 দিয়ে আমি ভাগ করছি, করে দেখা গেছে যে আমার এভারেজে হয়তো বা 8 পেজ বা 10 পেজ এরকম করে পড়ছে, হ্যাঁ প্রতিদিন। তাহলে আমি এটা ওই তারিখে 20 তারিখে লিখে রেখেছিলাম যে বাংলাদেশ অ্যাফেয়ার্স 300 থেকে 315 পেজ। এখন এইভাবে করে প্রত্যেকটার আমি পেজ নাম্বার লিখে রেখেছিলাম, কারণ আমি আগেই সিলেক্ট করে ফেলেছিলাম কোন বই থেকে কোন সাবজেক্ট আমি পড়েছি, যার কারণে আমি বারবার করে একইভাবে রিভিশন দিতে পেরেছিলাম। তো যখন আমি 300 থেকে 315 পেজ আমি লিখবো, তো যতক্ষণ পর্যন্ত এটা হবে না ততক্ষণ তো রাইট দেওয়ার আমার কোনো অপশন নাই। এরপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হয়তো বা 600 থেকে 607 পেজ বা 610 পেজ এরকম আমি একটা নিয়েছিলাম। তো যতক্ষণ হবে না ততক্ষণ তো রাইট দেওয়ার ওয়ে নাই। তো এইগুলা পড়তেই আলটিমেটলি দেখা যাবে যে কখন আপনার 10 ঘন্টা প্লাস হয়ে গেছে, আপনি টেরও পাবেন না। তো এরকম করে প্রতিদিন যদি আপনার এইভাবে করে আস্তে আস্তে এগিয়ে যান, তাহলে আপনার তো পড়াশোনা একটা পর্যায়ে গিয়ে শেষ হবেই, এবং পরবর্তীতে যেহেতু এগুলো ভালো করে একবার পড়ে যাচ্ছেন, পরের বার দেখার সময় অনেক কিছুই মনে থাকবে। যেগুলো জিনিস মনে থাকবে না সেগুলো একটু গভীরভাবে দেখতে হবে। প্রতিদিন এটা করতে গেলে মাথা অনেক ডিস্টার্ব হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন যে 3 দিন একটু হেভি রুটিন রাখার পরে একদিন রাখবেন যেদিন হচ্ছে 5 থেকে 6 ঘন্টা রুটিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো ওই দিনটা একটু রিল্যাক্স করবেন আপনারা, তারপর আবার 3 দিনের একটা টানা রুটিন, এইভাবে করে 7 দিন বা 10 দিন পর্যন্ত পড়াশোনা করবেন। এরপরে কি করবেন, রুটিনটা চেঞ্জ করে ফেলবেন। অর্থাৎ এই 3টে হয়তোবা আপনি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল এবং ভূগোল নিয়েছিলেন, পরে আবার 3টা সাবজেক্ট চেঞ্জ করে নেন। এতে করে আপনার যে বোরনেস আসে পড়ার মধ্যে, এই বোরনেসটাও কেটে যাবে, এবং আলটিমেটলি এইভাবে করে টার্গেট করে করে আস্তে আস্তে করে সবকিছু সুন্দর করে শেষ হয়ে যাবে, এবং আপনার ঘন্টার হিসাব করতে হবে না। পড়ার ফ্লোতে এই টাইমটা কখন চলে যাবে আপনারই মনে হবে, রাত যখন 11টা পার হয়ে যাচ্ছে, 12টা পার হয়ে যাচ্ছে, তখন মনে হবে যে ইস আল্লাহ, দিনটা কেন আরেকটু বড় না। কিভাবে মানুষ বলে যে 10 ঘন্টা প্লাস পড়া যায় না, কারণ পড়তে পড়তে আপনার সময়ই আটবে না। সোজা বাংলা কথায় আপনার মনে হবে দিন
24 ঘন্টা না হয়ে কেন 48 ঘন্টা হলো না, তাহলে আমি আজকের দিনটায় আরো বেশি কিছু পড়তে পারতাম। সো এইভাবে টার্গেট যদি ফিক্স করে পড়েন তাহলে আপনার এই বা আমার কোনো মোটিভেশনের দরকার নাই, আপনার পড়াই আপনাকে মোটিভেশন দেবে, আপনার টার্গেটই আপনাকে মোটিভেশন দেবে। আর একটা কথা, আমি মোটিভেশন দেওয়ার মতো কেউ না, কারণ আমি আপনার জায়গাটা জানি না। প্রত্যেকের লাইফের আলাদা আলাদা হচ্ছে প্রবলেম থাকে, আপনার প্রবলেমটা কখনোই আমি জানি না। এখানে দাঁড়ায় হয়তো আমি কিছু জেনারেল কথা বলি, আমি যেহেতু এই লাইনটার মধ্যে আসি বা বিগত কয়েক বছর থেকে আমি এখানে সম্পৃক্ত থাকার কারণে আমি কিছু কমন প্রবলেমের আলোকে আলোচনাগুলো করতে পারছি। কিন্তু আপনার তো নিজের একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা তো আমি আসলে বলতে পারবো না, আপনি নিজেই জানেন। তো এই প্রবলেমটা কোপ আপ করে কিভাবে আপনি পড়াশোনা করবেন, এটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। ধন্যবাদ ভাই এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি বোঝানোর জন্য আসি, বাকিটা আপনার করতে হবে। খুব ভালোভাবে বুঝতে পেরেছি ভাইয়া, অনেক ধন্যবাদ ওকে। জি ভাইয়া, তারিখ দিয়ে টপিক লিখে পড়লে অনেক বেশি কাজে দেয়, এটা আমি আপনার ভিডিও দেখে শিখেছি। হ্যাঁ, ওই যে আমি সবসময় বলি যে ব্রেনকে বিশ্বাস করার চেয়ে এক টুকরা কাগজকে বিশ্বাস করা ভালো। কারণ এক টুকরা কাগজকে যখন আপনি বিশ্বাস করবেন, ওই কাগজটা আপনার সাথে ধোঁকাবাজি করবে না, ব্রেন করবে। ব্রেন অনেক কিছু রাত্রেবেলা মনে হয়, রাত্রে শুয়ে আবেগ বাড়ে, তো আমাদের প্রেম আবেগ তারপর অসুখ, এগুলা জিনিস কিন্তু রাত্রেবেলা বাড়ে। তো খুব স্বাভাবিকভাবেই হচ্ছে আপনার রাত্রেবেলা মনে পড়বে কালকে এইটা পড়বো, এইটা পড়বো, ফাটাই ফেলবো একদম। সকালবেলা উঠে আপনার ব্রেন যে জিনিসটা রিল্যাক্স পায় সেই জিনিসটা পড়তে যাবে। যার ম্যাথে দুর্বলতা, তার ম্যাথ বইটার দিকে হাতই যাবে না, তার মনে হবে একটু বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ি। যার আবার ইংলিশ ম্যাথ ভালো, সাধারণ জ্ঞানের প্রতি দুর্বলতা, তার মনে হবে যে ম্যাথ বইটা নিয়ে একটু ম্যাথ করি, ইংলিশ পড়ি, সাধারণ জ্ঞান পড়তে ভালো লাগতেছে না, পড়বো না। কিন্তু আপনার খাতায় যখন লেখা থাকবে সাবজেক্টগুলো একটার পর একটা, যে আমার বাংলাদেশ অ্যাফেয়ার্স আজকে এত পৃষ্ঠা পড়তেই হবে, ইংলিশ এত পৃষ্ঠা পড়তেই হবে, ম্যাথ এই অধ্যায়টা করতেই হবে, তখন আসলে আপনার ব্রেনকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই যে আপনি চাইলেন অন্য বই পড়লেন না। আপনার কাগজে লেখা আছে, তার মানে আপনার এটা শেষ করতে হবে, বাই এনি হাউ আপনার এটা শেষ করতে হবে। সো এটাই হচ্ছে টেকনিক। ভাই কালকের ইন্টারন্যাশনাল ক্লাসে লিংকটা গ্রুপের মধ্যে আসবেন, এই গ্রুপের মধ্যে এসে ফিচার নামে একটা অপশন আছে আপু, এই ফিচার অপশনের মধ্যে টাচ করলে সব ক্লাস সাজানো ভাবে পেয়ে যাবেন। আলাদা আলাদা করে সবাইকে গ্রুপের মানে লিংক প্রোভাইড করা সম্ভব না, অথবা এই গ্রুপে ঢুকে একটু স্ক্রল করলে নিচের দিকেই দেখতে পারবেন ক্লাসটা আপু আছে। ওকে, সো এই হচ্ছে তাহলে মানচিত্রে বিভিন্ন স্থান, বাংলাদেশের বিভিন্ন স্থান। এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে 40তম বিসিএস এ। এরপরে হচ্ছে ছিটমহল। ছিটমহলটা কিছুদিন আগে হট টপিক ছিল, কারণ ছিটমহল বিনিময় হয়েছিল, এই ছিটমহল থেকে প্রশ্ন আসছিল, এই জন্য 46তম বিসিএস এ। 46-এর আগে এসেছিল 36তম বিসিএস এ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান যে জায়গাটা আছে এখানকার একটা 3 স্টার টপিক, যেটা আয়তন ও সীমানা। বেশ কিছু বিসিএস এ প্রশ্ন এসেছিল। এরপরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে 36-20, মানচিত্রে বাংলাদেশের বিভিন্ন স্থান 40তম বিসিএস এ, আর ছিটমহল থেকে 36 এবং 46 বিসিএস এ। ওকে, বলেন তো আমি যে কথাগুলো বলেছি আপনাদের কাছে ইনলজিক্যাল মনে হয়েছে নাকি লজিক্যাল মনে হয়েছে বলেন। আমি যে কথাগুলো বললাম মোটামুটি বুঝে আসছে কথাগুলো? এরপরে হচ্ছে অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, পরের অধ্যায় ভৌত পরিবেশ। ভূগোলটা প্রশ্ন কিন্তু একটু খাইস্টা টাইপসের প্রশ্ন হয় বুঝছেন। বিসিএস এ দেখবেন যে 5 থেকে 6টা প্রশ্নের বেশি কমন পাওয়া যায় না ভূগোল। এই জন্য ভূগোল নিয়ে এত টেনসড না হয়ে ভূগোল মানে সাধারণ জ্ঞানের যে পার্টটা আছে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভূগোল নৈতিকতা, এগুলো আপনি ডাইজেস্ট থেকে পড়ে প্রিভিয়াস ইয়ার পড়ে ফেলবেন, তাহলেই এনাফ। লজিক্যাল বুঝছি ভাইয়া। বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোলের সাথে কোন টপিকগুলোর গোলমিল আছে বলে দিয়েন। গোলমিল বলতে ওই যে সব টপিক, এই টপিকগুলো হচ্ছে কিছু কিছু বাংলাদেশ অ্যাফেয়ার্সেও প্রশ্ন আসে, কিছু কিছু ইয়াতেও আসে। ওকে, গোলমিল কোনো কিছু নাই, মিল আছে আর কি। এখন এখান থেকে আসছে, এখান থেকে যে 3টা টপিক আছে এই 3টা টপিকই 2 স্টার টপিক, যার মধ্যে প্রথম টপিক যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীর গতি ও কাল্পনিক রেখা। পৃথিবীর গতি ও কাল্পনিক রেখা, কাল্পনিক রেখা। পৃথিবীর গতি ও কাল্পনিক রেখা 46, 44, 37, 32, 46, 44, 37 এবং 32তম বিসিএস এ এখান থেকে প্রশ্ন আসছে পৃথিবীর গতি এবং কাল্পনিক রেখা। কাল্পনিক রেখা মানে হচ্ছে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এগুলো। পৃথিবীর গতি তো জানেন, আহ্নিক গতি, বার্ষিক গতি, যে কারণে দিন রাত হয়, জোয়ার ভাটা হয়, বছর হয়, এগুলো আর কি। পৃথিবীর গঠন, পৃথিবীর
গঠন, বাহ্যিক এবং আভ্যন্তরীণ গঠন আর কি, এই গঠন থেকে প্রশ্ন আসছে এখন পর্যন্ত 44, 41 এবং 40 বিসিএস এ, 44, 41 এবং 40তম বিসিএস এ। এরপরে হচ্ছে বায়ুমণ্ডল, জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডল থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়, বিশেষ করে উপাদানের পরিমাণ এবং বায়ুর যে 5টা মণ্ডল আছে কোন মণ্ডলে কোন ঘটনাগুলো ঘটে, এই দুইটা জায়গা থেকে এখানে প্রশ্ন হয়। বায়ুমণ্ডলের হচ্ছে 41, 36, 35, 32, 41, 36, 35 এবং 32তম বিসিএস এ এখান থেকে প্রশ্ন আসছে। বায়ুমণ্ডল জায়গাটা বিজ্ঞানের সাথে অনেকটা মিলে, বিজ্ঞানেও এখান থেকে অনেক সময় প্রশ্ন এসে যায়। এই হচ্ছে আঞ্চলিক ভৌত পরিবেশ, এই জায়গাটার মধ্যে 3টা জায়গা। হ্যাঁ, এটা গেল হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। এরপরের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা থেকে বাংলা মানে ভূগোলের মধ্যে প্রচুর পরিমাণ প্রশ্ন হয় এবং এই জায়গাটা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান বলতে আমরা যে জায়গাগুলোকে আসলে বুঝি, এই জায়গাটা আসলে সেইটাই। এটা হচ্ছে নাম হচ্ছে বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের প্রকৃতি, তারপর হচ্ছে সম্পদ, প্রকৃতি ও সম্পদ। এই জায়গাটা থেকে বাংলাদেশ অ্যাফেয়ার্স ভূগোলের প্রচুর পরিমাণ প্রশ্ন হয়। এর মধ্যে প্রথম 3 স্টার টপিক হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি অর্থাৎ বাংলাদেশের ভূমিটার কেমন প্রকৃতি, এটার উপর ডিপেন্ড করে। আমরা জানি যে বাংলাদেশের ভূমিরূপকে 3 ভাগে ভাগ করা যায়, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন যুগের হচ্ছে সোপান সমূহ এবং প্লাবন সমভূমি, এই 3টা ভাগে ভাগ করা যায়। টারশিয়ারি যুগের পাহাড় মানে অনেক পুরাতন পাহাড় যেগুলো ছিল অনেক উঁচু উঁচু, বিশেষ করে আমাদের পার্বত্য চট্টগ্রাম সিলেট অঞ্চলে যেগুলো রয়েছে সেগুলো। তারপরে হচ্ছে প্লাইস্টোসিন কালের হচ্ছে সোপানগুলো, সোপান বলতে পাহাড়ের চেয়ে নিচু কিন্তু মাটি থেকে হালকা উঁচু হয় এগুলো সাধারণত। এগুলো আমাদের যেমন রয়েছে গাজীপুর ভাওয়ালের গড় রয়েছে, তারপর বরেন্দ্র ভূমি রয়েছে, তারপর পাহাড় রয়েছে, লালমাই পাহাড় রয়েছে, এগুলো আর কি। এগুলা হচ্ছে ইয়ার দিকে গাজীপুর টাঙ্গাইল, এপাশে হচ্ছে আমাদের উত্তরবঙ্গে অর্থাৎ রংপুর বা হচ্ছে দিনাজপুরের দিকে, আর ওপাশে রয়েছে কুমিল্লার দিকে, আর বাকিটা প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি মানে আমাদের সারা বাংলাদেশের যে নদী বিধৌত এলাকাগুলো যেগুলো আছে সেগুলোতে বিভিন্ন সময় বন্যার সময় পলি মাটি এসে জমে 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 যেমন সমান হয়েছে, এটাকে বলা হয় সমভূমি। তো এই 3 ধরনের ভূমিরূপ থেকে প্রায় সময় প্রশ্ন আসে। এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে 45তমতে, 43তমতে, 41, 38 2টা, 41তমতে, 38তমতে আসছে 2টা এবং 37তমতে প্রশ্ন আসছে ভূপ্রকৃতি থেকে। বাংলাদেশের ভূপ্রকৃতি মানে ভূমির প্রকৃতিটা আসলে কিরকম। তারপরে হচ্ছে বাংলাদেশের উদ্যান ও বনাঞ্চল, এই জায়গাটা থেকে মাঝে মাঝে জাতীয় উদ্যানগুলো কোথায় কোথায়, এগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। এবং বনাঞ্চলের মধ্যে সাধারণত সুন্দরবন থেকে প্রশ্ন আসে। উদ্যান ও বনাঞ্চল, এই উদ্যান ও বনাঞ্চল থেকে প্রশ্ন আসছে 45-এ 2টা, এরপর 43-এ প্রশ্ন আসছে, 40-এ 2টা, 38, 40-এ 2টা, 38, এরপরে হচ্ছে 36-এ 2টা, 35-এ 2টা, 36 বিসিএস এ আসছে 2টা প্রশ্ন এবং 35 বিসিএস এ আসছে 2টা প্রশ্ন। ওকে, এই হচ্ছে আমাদের 3 স্টার টপিক। 3 স্টার আরেকটা টপিক হচ্ছে বাংলাদেশের নদ নদী, কারণ আমরা জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে প্রায় 700+ নদী আছে। সো এই নদ নদী থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়। নদ নদী, বিশেষ করে নদ নদী থেকে প্রশ্ন হয় হচ্ছে নদ নদীগুলোর অবস্থান কোন কোন জেলার উপর দিয়ে যায় সাধারণত, তারপর হচ্ছে উৎপত্তি স্থান, কোন জায়গা থেকে আসলে উৎপত্তি হয়েছে নদীটা, শাখা নদী, উপনদী। ওকে, এই জায়গাগুলো সবচেয়ে বেশি প্রশ্ন হয়। ব্রহ্মপুত্রের শাখা নদী কোনটা বা উপনদী কোনটা, তারপরে তিস্তার শাখা নদী কোনটা বা উপনদী কোনটা, যমুনার শাখা নদী কোনটা, উপনদী কোনটা, বা যমুনার উৎপত্তি স্থল কোথায়, তারপর পদ্মার উৎপত্তি স্থল কোথায়, তিস্তার উৎপত্তি স্থল কোথায়, ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল কোথায়, এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয় সাধারণত। এবং এগুলো মোটামুটি মুখস্থ টপিক। একটু যদি আপনারা একটু ম্যাপটার মধ্যে দেখে নদীগুলো একটু মনে রাখার চেষ্টা করেন, যে সাপোজ এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, কোনো কারণে এটা যদি হচ্ছে ম্যাপ হয়, আপনি চেষ্টা করবেন যে মেইন নদীগুলো কোথা থেকে আসার চেষ্টা করছে। ব্রহ্মপুত্র এই দিক দিয়ে এসে এই পুরাতন দিকে ইয়াতে গেছে, আবার যমুনা হয়েছে, আবার এখান থেকে সুরমা এবং কুশিয়ারা মিলে হচ্ছে কালনি হয়েছে, এখান থেকে মেঘনা প্রবাহিত হয়েছে, এই দিক দিয়ে আবার আমাদের পদ্মা ঢুকছে, পদ্মা ঢুকে যমুনার সাথে মিলন হয়েছে, যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে, গোয়ালন্দ জায়গাটার নাম মনে রাখতে হবে। তারপর এখানে এসে পদ্মা এবং মেঘনা একসাথে হয়েছে চাঁদপুরে, তারপর এখান থেকে আবার বঙ্গোপসাগরের মধ্যে গেছে, এই দিক দিয়ে কিছু নদী আছে। এগুলো হচ্ছে আপনারা যদি ম্যাপ দেখে দেখে একটু ভালো করে পড়েন তাহলে হচ্ছে ভালোভাবে মনে থাকবে। ওকে, আর উৎপত্তি স্থলগুলো একটু ভালোভাবে মুখস্থ করতে হবে। এই নদ নদী থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে আমাদের 46, 45, 44, 46, 45, 44, 37, 34, 30, 42, 37, 34, 30 এবং এর আগে 42তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসছিল, স্পেশাল বিসিএস যদিও ছিল। এই হচ্ছে আমাদের নদ নদী থেকে আসা টপিক। ওকে,
এরপরে যে জায়গাটা আমাদের আছে এই জায়গাটাও হচ্ছে 2 স্টার টপিকের মধ্যে আপনারা রাখতে পারেন। এটা হচ্ছে বাংলাদেশের বিল ও হাওর। প্রায় সময় আসে বিল ও হাওর, এক ধরনের প্রশ্ন এখান থেকে আসবে, এই বিলটার অবস্থান কোথায় বা এই হাওরটার অবস্থান কোথায়। ওকে, হাকালুকি হাওর কোথায়, অথবা হচ্ছে ভবদহ বিল কোথায়, হ্যাঁ যশোরের, এরকম ধরনের প্রশ্নগুলো আসে, অর্থাৎ এগুলার অবস্থানগুলো থেকে প্রশ্ন আসে, আর কোনো কিছু এখান থেকে আসে না। 41, 38, 37, 35, 41, 38, 37 এবং 35তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসে। এই জিনিসগুলো একটু কনফিউজিং, মনে থাকে না সহজে, বারবার করে আপনাদের পড়তেই থাকতে হবে, তাহলে একটা পর্যায়ে গিয়ে মনে থাকবে। এরপরে যে 3 স্টারটা টপিক আছে এটা হচ্ছে চর ও দ্বীপ। চর ও দ্বীপ, কর চক্র কুকরি মুকরি কোথায়, তারপরে হচ্ছে চর নিউটন কোথায়, হ্যাঁ এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো শুধু অবস্থান আসে, বিল হাওর এগুলো শুধু অবস্থান আসে, যে কোথায় এগুলোর অবস্থান। এখান থেকে প্রশ্ন আসছে এখন পর্যন্ত চর ও দ্বীপ 43তমতে আসছে, 41তমতে আসছে, তারপরে হচ্ছে 35তমতে দুইটা, 34, 33-এ দুইটা, 30তম বিসিএস এর প্রশ্ন আসছে এখান থেকে চর ও দ্বীপ। এরপরে হচ্ছে আপনার সমুদ্র সৈকত, বাংলাদেশের যে সমুদ্র সৈকত রয়েছে এখান থেকে প্রশ্ন আসছে, বিশেষ করে কুয়াকাটা এবং কক্সবাজার এই দুইটা থেকেই আসে প্রশ্ন। সৈকত, সমুদ্র সৈকতের প্রশ্ন আসছে এখন পর্যন্ত 45, 43, 38 এবং 35তম বিসিএস এ। এন্ড লাস্টলি 1 স্টার টপিক লিখে রাখতে পারেন যে ঝর্ণা বা জলপ্রপাত, এগুলার অবস্থান আসে, ঝর্ণা, হিমছড়ি কোথায়, তারপরে হচ্ছে ঝর্ণা ও জলপ্রপাত প্রশ্ন আসছে এখন পর্যন্ত ঝর্ণা ও জলপ্রপাত থেকে 36 এবং 35তম বিসিএস এ। এই হচ্ছে আমাদের 3টা 3 স্টার, 3টা 2 স্টার, একটা 1 স্টার টপিক বাংলাদেশের প্রকৃতি এবং সম্পদ থেকে। ওকে, এবার আসি এর পরের অধ্যায়। পরের অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশ এবং বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, বিডি ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন। দুইটাই 3 স্টার টপিক, একটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া এবং জলবায়ুর উপাদান যে আছে এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে, আবহাওয়া ও জলবায়ু। এখন পর্যন্ত প্রশ্ন আসছে ভূগোলের বিগত বিসিএস কোশ্চেন থেকে প্রশ্ন কমন পড়ে, 1 থেকে 2টা প্রশ্ন কমন পড়ে, 45, 41-এ দুইটা, 45, 41-এ দুইটা, 38, 3টা, 37-এ দুইটা, 38-এ 3টা, 37-এ দুইটা, এন্ড 34-এ একটা, 34-এ একটা। আবহাওয়া জলবায়ু। এরপরে 3 স্টার যে টপিকটা আছে এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন ও গ্রিন হাউস ইফেক্ট। জলবায়ু পরিবর্তন ও গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্ট এখান থেকে প্রশ্ন আসছে 45, 44, 41, 45, 44, 41, এরপরে 37-এ 3টা, 36, 35-এ 3টা, 37-এ 3টা, 36, 35-এ 3টা, এরপরে এর আগেও 30তমতে আসছিল, আর লিখলাম না, 35 পর্যন্ত আসলাম। এই দুইটা হচ্ছে 3 স্টার টপিক, দুইটা জায়গা থেকেই এই অধ্যায়ের মধ্যে প্রশ্নগুলো আসে। জাস্ট কোনটা কিনতে পারি জানাবেন প্লিজ। ভাইয়া প্রিসেপ্টরস নিতে পারেন, প্রিসেপ্টরস বা ইউনিক যে কোনো একটা নিতে পারেন, দুইটাই সুন্দর সাজানো। আর কারো যদি একটু বেশি পড়ার অভ্যাস থাকে সে ইনসেপশন দেখতে পারেন, ইনসেপশনে এক্সট্রা 250 পেজের মতো আছে। ওকে, এই দুইটা টপিক এই অধ্যায়ের মধ্যে আমাদের। আর লাস্ট যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা। প্রাকৃতিক দুর্যোগ ও
ও ব্যবস্থাপনা। প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা। এখান থেকে বন্যা ও নদী ভাঙ্গন, এটা হচ্ছে সবগুলোই 3 স্টার টপিক এখানকার। বন্যা ও নদী ভাঙ্গন। প্রশ্ন আসছে 46, 44, 43 দুইটা, 46, 44, 43 দুইটা, 40 দুইটা। এরপরে হচ্ছে 3 স্টার টপিক আমাদের ঘূর্ণিঝড় ও ভূমিকম্প। প্রশ্ন আসছে 46 দুইটা। ঘূর্ণিঝড়গুলো বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে নামগুলো ইম্পর্টেন্ট, কত সালে ভয়ঙ্কর গুলো হয়েছিল সেগুলো ইম্পর্টেন্ট। ঘূর্ণিঝড় থেকে আসছে 46 দুইটা, 45 দুইটা, 43, 38, 36 দুইটা, 43, 38 এবং 36তমতে দুইটা প্রশ্ন আসছে এখান থেকে। আর লাস্টে হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ ব্যবস্থাপনা। ডিরেক্ট দুর্যোগ ব্যবস্থাপনায় লেখেন দুর্যোগ ব্যবস্থাপনা। ওই দুর্যোগ ব্যবস্থাপনার যে চক্রটা আছে এই চক্রের মধ্যে প্রতিরোধ, প্রশমন, পূর্ব প্রস্তুতি, সারাদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন, এই যে 6টা যে চক্র আছে, কোন ধাপের মধ্যে কোন গাছগুলো পড়ে, যে বেড়িবাঁধ নির্মাণ কোন ধাপের মধ্যে পড়ে, দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের ত্রাণ বিতরণ কোন ধাপের অন্তর্ভুক্ত, এই 6টা ধাপের মধ্যে কোন ধাপের মধ্যে কি আছে, এখান থেকে এই প্রশ্নগুলো সাধারণত এখানে আসে, আর নাথিং স্পেশাল। এখান থেকে 44তমতে 3টা আসছে। এরপরে হচ্ছে 42, 38, 37 দুইটা, 42, 38 এবং 37তমতে আসছে দুইটা প্রশ্ন। এরপরে 34তমতে আসছে। সলভ ফর ভূগোল। এখন এই ভূগোলের যে আমরা 3 স্টার 2 স্টার টপিকগুলো লিখলাম, আপনারা যদি খেয়াল করেন তাহলে এই যে 3 স্টার যে টপিকগুলো আছে এখন পর্যন্ত, এই 3 স্টার থেকে 46তমতে আসছে 5টা, 45তমতে 10টা প্রশ্নই আসছে 3 স্টার থেকে, 44তমতে আসছিল 6টা প্রশ্ন 3 স্টার থেকে, 43তমতে আসছিল 6টা প্রশ্ন 3 স্টার থেকে। সাধারণত ভূগোলের মধ্যে আপনার 5 থেকে 7 মার্ক হচ্ছে একটা স্মার্ট মার্ক 10-এর মধ্যে। যদি প্রশ্ন অতিরিক্ত কঠিন হয় তাহলে অ্যাটলিস্ট 5 পেতে হবে, প্রশ্নটা তুলনামূলক সহজ হলে 7+ পেতে হবে। তবে ভূগোল প্রশ্ন খুব সাধারণত অনেক বেশি ইজি হয় না। ওকে, প্রিসেপ্টরস 2022 সালেটা হবে, বেশি পুরানা হয়ে গেছে ভাইয়া, 3 বছর হয়ে গেছে, তো একটা নতুন নিয়ে নিন। এই হচ্ছে আমাদের ভূগোল হোল কোশ্চেন অ্যানালাইসিস। যে কথাগুলো আজকে বললাম মন থেকে বসে আপনাদেরকে কথাগুলো একটু মাথার মধ্যে রাখার চেষ্টা করবেন, এবং এখন থেকে চেষ্টা করবেন যে এই যে 4টা মাস আছে, বিশেষ করে রমজান মাসটাকে পুরোটাকে কাজে লাগাবেন। রোজার মাসে সবকিছু দেখবেন রুটিন ওয়াইজ হয়, দরকার হয় এমন পড়াশোনা করে ইফতার করে একটু রেস্ট নিয়ে 10-20 মিনিট 30 মিনিট যতটুকু লাগে রেস্ট নিয়ে নামাজ পড়ে তারপরে আপনি শুরু করবেন একদম পড়াশোনা। যা তারাবি পড়ে ছেলেরা তারাবি পড়তে যাবেন, যত রাকাত পড়া দরকার হয় পড়ে এসে খাওয়া দাওয়া করে বসে যাবেন, একদম একেবারে সেহরি পর্যন্ত পড়ে তারপরে নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ঘুমাবেন। তারপরে 11টার দিকে উঠে তারপরে আবার হচ্ছে জোহর পর্যন্ত পড়বেন, জোহরের পর এসে একটু রেস্ট নিলেন, না হলে হচ্ছে একদম মানে আসর পর্যন্ত পড়াশোনা করে তারপরে আসরের সময় উঠে একটু হেঁটে তারপরে ইফতারের জন্য প্রিপারেশন নেবেন। রোজার মাসটা পুরোটা কাজে লাগাবেন। রোজার মাসে অনেকে বলে পড়াশোনা হয় না, কিন্তু রোজার মাসে অনেক বেশি টাইম পাওয়া যায় পড়াশোনার জন্য, যদি প্রতিদিন আপনি একটা রুটিন ফলো করতে পারেন বা মেনটেন করতে পারেন। এইবারে রোজা আর ঈদটা বাদ জীবন থেকে। প্রিলি কোয়ালিফাই করে পরের বার ইনশাল্লাহ এনজয় করবেন। আচ্ছা, যদি ক্লাসটা হয়ে থাকে বুঝা তাহলে একটু লেখেন যে ক্লাস ডান। আমি নিজেও এবার রমজান মাসটা একটু ভাইবার জন্য ভালো করে প্রিপারেশন নেব আর বইয়ের কাজটা ভালো করে করব। ওকে, ডান, ক্লাস ডান, ক্লাস ডান। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালোভাবে পড়াশোনা করেন। কাল আবার ইনশাআল্লাহ দেখা হচ্ছে। টিল দেন টাটা, আসসালামু আলাইকুম।